আজ আমার বিয়ে হয়েছে দ্বিতীয়বারের মতো। আমার প্রথম স্বামী রায়হান মারা গেছে আজ 2 বছর। এখন আমাকে আমার 2 ননদ বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে। বাসর ঘরটা গোলাপ ফুল, সাদা কি একটা ফুল দিয়ে সাজানো, নাম জানি না। আর সেই সকাল থেকে বসে আছি, তাই কোমরটা ব্যথা করছে। তাই একটু হাঁটি বলে খাট থেকে নামলাম। তারপর গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম। আয়নায় আজ আমাকে সুন্দরী লাগছে, কিন্তু প্রথমবারের মতো না। সেই সময় মুখে একটা লজ্জা লজ্জা ভাব ছিল। রায়হানের সাথে 3 বছর প্রেম করে তারপর বাবা মায়ের আশীর্বাদ নিয়েই বিয়ে করেছিলাম। সেই বাসর রাতে চোখে লজ্জা ছিল, কিন্তু সেদিন রায়হানের ভালোবাসায় ওই ছোঁয়ায় সব ভুলে গেছি। রায়হানের কথা আজ আমার দ্বিতীয় স্বামীর ঘরে মনে পড়ছে। হায়রে জীবন! এমন সময় হঠাৎ কার যেন পায়ের শব্দ পেলাম। ছুটে কাঠে উঠে বসলাম। নতুন বউ যেহেতু, এভাবে তো আর ঘোরাঘুরি করতে পারি না। মা খুব অসুস্থ, বলতে গেলে মারাই যাবে, এত অসুস্থ। কিন্তু মারা যাবার আগে আমার খুশি দেখতে চায় সে। তাই বাবা তাড়াতাড়ি আমার জন্য ছেলে খুঁজে বিয়ে দিল, তাও 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়েছে। শুনেছি ছেলের সাথে নাকি তার আগের বউয়ের ডিভোর্স হয়েছে, মানে ছেলের জন্য এটা দ্বিতীয় বিয়ে। তাই আমি বিয়েতে একটু অমত করেছিলাম। চেয়েছিলাম যার স্ত্রী মারা গেছে এমন কাউকে বিয়ে করতে, সে হয়তো হারানোর ব্যথা বুঝবে। তাহলে দুজন দুজনকে সান্ত্বনা দিতে পারতাম। এখন কাকে দিব? সে হয়তো নিজ ইচ্ছাতে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, সে কি বুঝবে আমার কষ্ট? নাকি রাতে শুধু আমার শরীর খুঁজবে আর দিনে কাজের মেয়ে? এসব কথা মাকেও বলেছিলাম, কিন্তু মা তখন বলল, জামাই মানেই এগুলো রে মা, তোকে মানাইয়া নিতে হবে। উত্তরে আমিও মাকে বললাম, মা রায়হান তো এমন ছিল না। তারপর মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমাকে বলল, বেশি সুখ কপালে সয় না রে তোর, তাই আল্লাহ নিয়ে গেল জামাই বাবাকে। আমিও মায়ের কথা শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না, তাই আর কথা বাড়াইনি। তাদের কথা অনুযায়ী রাজি হয়ে যায়। আমাকে বাবা ছেলের ছবি দেখাতে চেয়েছিল, কিন্তু আমি দেখিনি। অবশ্য ছেলে দেখাও করতে চেয়েছিল, আমি দেখা করিনি। এমনকি ছেলের নাম পর্যন্ত শুনতে চাইনি। তখন বাবা শুধু বলেছিল ছেলে নাকি খুব ভালো, আমাকে খুশি রাখবে। আমি বাবার এমন কথা বললেই তখন আমার ঘরে চলে যেতাম। তারপর আমার লকেটটা খুলতাম, ওখানে রায়হানের ছবি আছে। আজ বধূ সাজে অনেক গহনাই আছে, কিন্তু আমার কাছে অমূল্য সেই লকেট। কিন্তু ভয় লাগছিল, যদি সেই বাসর ঘরে সব গহনার সাথে সেটাও খুলে ফেলে। আমি আমার মনকে রেডি করেছিলাম, আমার দেহ নিয়ে যতই সে খেলুক, কিন্তু আমার এই মন শুধু রায়হানের, ভালোবাসাও শুধু রায়হানের জন্য। এসব চিন্তা নিয়ে যখন মাথা ঘুরপাক খাচ্ছিল আমার, তখন কে যেন দরজা খুলে ভেতরে আসলো। কে আর হবে? আমার নতুন স্বামী। আমার খুব ভয় লাগছিল, আজ আমি আর রায়হানের থাকবো না। তারপর সে আমাকে ডাক দিল, মীরা। ডাক শুনে হঠাৎ আমি চমকে উঠলাম, কারণ এটা আমার পরিচিত কণ্ঠ, কিন্তু কে সে? তারপর সে আবার ডাক দিল, মীরা বুঝি। এবার আমি রীতিমতো অবাক, কে ইনি? এইভাবে তো আমাকে শুধু রায়হান ডাকতো। এখন আমার রায়হানের কথা মনে আসছিল খুব, চোখ আর ধরে রাখতে পারলাম না। রায়হান বলে চিৎকার করে কান্না করতে লাগলাম। তারপর সে এসে আমার কাঁধে হাত রাখলো, কিন্তু আমি ক্রমশ কান্না করে যাচ্ছি। তখন এক পর্যায়ে আমার মনে হলো 1 ফোঁটা পানি আমার কাঁধে পড়ল। আমি কান্না থামালাম। তারপর মাথা উঠিয়ে দেখলাম ও আমার বেস্ট ফ্রেন্ড কাব্য। হ্যাঁ, কাব্য। ভার্সিটিতে আমি, রায়হান আর কাব্য খুব ভালো বন্ধু ছিলাম। আমার আর রায়হানের সম্পর্ক হওয়ার পরই ও ওর পরিবারের সাথে বিদেশ চলে যায়। ওর জন্য আমি প্রচুর কেঁদেছিলাম, কারণ সে আমাকে কিছু না বলেই চলে গিয়েছিল। কিন্তু আজ এমন সময় ওর সাথে আবার দেখা, যখন আমি তার দ্বিতীয় স্ত্রী। আমার চোখে জল দেখলে
কাব্য আগেও আমার সাথে কান্না করতো, আজও কান্না করছে। তারপর আমি ওকে দেখার পর আমার কান্না থামালাম। আমি এই মুহূর্তে বুঝতেই পারছি না কি করব। পুরনো বন্ধুকে ফিরে পাওয়ার আনন্দে খুশি হয়ে তাকে জড়িয়ে ধরব, নাকি নতুন স্বামী হিসেবে ওকে সালাম দিব। আমার জীবন যেন এক মোড়ে এসে থেমে গেছে। আমার একদম স্তব্ধ হয়ে গেলাম। তারপর কাব্য আমার স্তব্ধটা বুঝতে পেরে জলদি ছুটল পানি আনতে। হাল ছুটতে গিয়ে পড়ে গেল, আর তা দেখে আমি সাথে সাথে হেসে উঠলাম। আজ অনেক দিন পর আমি হেসেছি। রায়হান যাবার পর এই প্রথম আমার মুখ দিয়ে হাসি ফুটল, আর তা দেখে সাথে সাথেই হেসে উঠলাম। আজ অনেক দিন পর আমি হেসেছি। রায়হান মারা যাবার পর এই প্রথম আমার মুখ দিয়ে হাসি ফুটল। আসলে কাব্য এভাবে পড়ে যাওয়ায় আমি হাসছিলাম, আর হাসতে হাসতে এক পর্যায়ে কান্না করে দিলাম। তখন আমার কান্না দেখে কাব্য উঠে আমার কাছে আসলো। তারপর বলল, এই নে বুঝি, এক গ্লাস পানি আমার সামনে এগিয়ে দিয়ে। প্লিজ কাব্য, আমাকে বুঝি ডেকো না, আমার রায়হানের কথা মনে পড়ে যায়। আচ্ছা, ডাকবো না, মীরা বলে ডাকবো। প্লিজ এবার পানিটা নাও। তখন আমি কাব্যর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম। ওর কথা আর রায়হানের কথার সাথে বেশ মিল আছে, আর থাকবেই তো। ভার্সিটিতেও ও আর রায়হান খুব ভালো ফ্রেন্ড ছিল। তারপর আমি পানিটা নিয়ে পান করলাম। সত্যি বলতে অনেক পানির পিপাসা পেয়েছিল। পানিটা খেয়ে নেওয়ার পর গ্লাসটা নিয়ে গেল কাব্য। ও যাবার পর মনটা কেমন জানি করছিল। আমার সাথে এটা কি হলো? যাকে জীবন দিয়ে ভালোবেসেছি সে আমার জীবন নিয়েই চলে গেল। আর যার চলে যাওয়ার পর, হঠাৎ কাব্য বিদেশে চলে যাওয়ার পর আমি আর রায়হান ওকে অনেক খুঁজেছিলাম। অবশ্য বেশি রায়হান খুঁজেছিল, কিন্তু আজ তার দেখা মিলেছে ঠিক, কিন্তু রায়হান নেই। আমি এসব ভাবছিলাম। এদিকে কিছুক্ষণ পর দেখি কাব্য একটা প্লেটে ভাত নিয়ে এসেছে। তারপর আমাকে বলল, এই নাও ভাত খাও। না, আমার ক্ষুধা লাগে নাই, তুমি খাও। তারপর দেখলাম কাব্য ভাত মাখছে। কি আর মনে হয় নিজেই খাবে, কিন্তু না, কাব্য ভাত মাখিয়ে আমার মুখের সামনে নিয়ে এসে বলল, মীরা হা করো প্লিজ। না, আমি খাবো না। আচ্ছা মীরা, তোমার মনে আছে আমাদের ইংলিশ প্রফেসরের নাম কি? মনে আছে, দিলারা মাহবুব। কথাটা বলার মাঝে কখন যে কাব্যর কথার মাঝে আমি হা করে ভাতটা খেয়েছি মনে নেই। কাব্য ঠিক এভাবে আমাকে ওর কথা চলে ভাত খাইয়ে দিল, আর আমিও কখন যে ভাত খাওয়া শেষ টেরি পেলাম না। মীরা, দেখেছ, ভাত খাওয়া শেষ। এখন হতে আমিই তোমাকে ভাত খাইয়ে দিব। অনেক রোগা হয়ে গেছো। আগে কত সুন্দর গুলুমুলু ছিলে, আর এখন? এদিকে আমি কাব্যর এরকম কথা শুনে আবার আমার চোখ চলমল করে উঠল। খুব ইচ্ছা করছিল বন্ধুকে জড়িয়ে ধরে একটু কান্না করি, কিন্তু ভয় করছিল যদি অনুভূতির কারণে অন্য কিছু হয়ে যায়। কারণ ও এখন আমার দ্বিতীয় স্বামী। আমার এই দেহটার প্রতি ওর তো অধিকার আছে। তখন কাব্য আমার কান্নার চোখ দেখে বলল, প্লিজ মীরা, কান্না করো না। তোমার চোখের পানি দেখলে আমার কষ্টে বুক ফেটে যায়। যাও, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো। আমিও কাব্যর কথা মতো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সব গহনা খুললাম, কিন্তু লকেটটা দেখে আর কান্না থামাতে পারলাম না। বেসিনের কল ছেড়ে জোরে কান্না করছিলাম, চিৎকার করে কান্না করতে লাগলাম। আর রায়হানের ছবিটা খুলে দেখছিলাম। রায়হানকে খুব বলতে ইচ্ছা করছে, দেখো তোমার বেস্ট ফ্রেন্ডকে পেয়েছি, কিন্তু তোমার বুঝি তার দ্বিতীয় স্ত্রী। তখন হঠাৎ কাব্য ওয়াশরুমের দরজা ধাক্কা দিল আর বলল, মীরা, একটু বের হও প্লিজ। কাব্যর আওয়াজ শুনে আমি জলদি লকেটটা লুকালাম, কারণ মাকে কথা দিয়েছি, মা বলেছিল, মারে, তোর বর্তমান স্বামীকে কখনো বুঝতে দিবি না যে তুই জামাই বাবাজিকে মিস করছিস। তখন আমিও মাকে বলেছিলাম, রায়হানকে আমি কখনো ভুলতে পারবো না, আর তুমি মিস করার কথা বলছো। মা তখন আমার কথা শুনে কাঁদতো। যাই হোক, আমি মায়ের কথা রাখতে পারলাম না।
কাব্যর সামনে আমি রায়হানের জন্য কেঁদেছি। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম, দেখি কাব্য বিছানা গুছাচ্ছে। এটা দেখে হঠাৎ আমার বুকে ব্যথা উঠল। তাহলে এখন কি কাব্য আমাকে তার স্ত্রী বলে ঝাঁপিয়ে পড়বে? হয়তো পুরুষই তো। তখন যেন আমার দেখে একটু মুচকি হাসি দিল আর বলল, মীরা তুমি খাটে ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। কথাটা শোনার পর আমি ওর দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়েছিলাম। হয়তো বন্ধু বলে আমাকে দেখে একটু মায়া করলো। তারপর আমি গিয়ে বিছানায় বসলাম। ও সোফায় বসে ল্যাপটপ দিয়ে কাজ করছে। আমি ওর দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, বাবা তো বলেছিল আমার স্বামী মানে কাব্য ডিভোর্সি, কিন্তু আমি জানি কাব্য অনেক ভালো একটা ছেলে, তাহলে কেন ওর ডিভোর্স হলো? তখন মনে একটু সাহস করে ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাব্য, তুমি বিয়ে করলে কবে করলে? আর ছাড়াছাড়ি কবে হলো? আমার প্রশ্ন শুনে কাব্য কিছুক্ষণ চুপ ছিল, প্রায় অনেকক্ষণ। মনে হয় আঘাত পেয়েছে আমার কথায়, তাই আমি আর কিছু বললাম না। আমার নিজের কষ্টের শেষ নেই, আবার অন্যের কষ্ট কী ভাববো, তাই শুয়ে পড়তে নিলাম। তখনই কাব্য বলে উঠল, ওর নাম রিয়া ছিল। কাব্যর কথা শুনে আমি সাথে সাথে উঠে বসলাম। তারপর কাব্য আবার বলতে শুরু করলো, রিয়ার সাথে আমার বিয়ে হয়ে বাবা মার মাধ্যমেই হয়েছিল। এখন বিয়ের কিছুদিন পর আমরা বিদেশ চলে যাই। তার 1 বছর পর আমার একটা মেয়ে হয়, ওর নাম রাইসা। কিন্তু রাইসার বয়স যখন 5 মাস, রিয়া তখন নতুন করে কাউকে ভালোবাসে, নতুন একজন ভালোবাসার মানুষ পেয়ে যায়। অবশ্য আমি পরকীয়া বলবো না এটাকে, রিয়াকে হয়তো আমি খুশি রাখতে পারিনি, তাই সে নতুন ভালোবাসা পেয়েছে যে তাকে খুশি রাখবে। তারপরেও আমার কাছে ডিভোর্স চায় এবং আমিও ওকে খুশি মনে ডিভোর্স দিই। কিন্তু খারাপ লাগতো আমার মেয়ের জন্য। আমি আমার মেয়ের সাথে দেখা করতে যেতাম মাঝে মাঝে, রিয়া এবং তার স্বামী আমাকে দেখা করতে দিত না, কিন্তু মিনিট খানেকের জন্য। তারপর থেকে নিজের মেয়ের সাথে মিনিট খানেক দেখা করতাম। এভাবে রাইসার বয়স যখন 2 বছর পূর্ণ হয়, তখন আমার রাইসা নাকি খুব অসুস্থ হয়ে যায়। অবশ্য আমি তখন বিদেশে। তারপর একদিন সকালে রিয়া আমাকে ফোন দিয়ে বলল, আমার মেয়ে রাইসা নাকি আর দুনিয়াতে নেই। আসলে আমি কতটা দুর্ভাগা যে নিজের মেয়েকে শেষ দেখা পর্যন্ত দেখতে পারি নাই। তারপর কাব্য একটু স্তব্ধ। এদিকে আমার কাব্যর কথা শুনে মনে হচ্ছিল আমার কষ্ট ওর কষ্টের কাছে তুচ্ছ। কারণ কাব্য যখন রাইসার কথা বলেছিল তখন চোখ দিয়ে পানি পড়ছিল। তখন আমি নির্বাক দর্শকের মতো তা দেখছি আর ভাবছি, কি করব আমি? কাব্যকে বন্ধুর মতো সান্ত্বনা দিব নাকি স্ত্রীর মতো? তারপর একটা সময় কাব্য ওর চোখ মুছে লাইট অফ করে দিয়ে বলল, মীরা ঘুমাও প্লিজ, আজ অনেক দখল গেছে। আমি শুয়ে পড়লাম। কিন্তু আজ আমি যেন রায়হানের কথা না ভেবে কাব্যর কষ্টের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কাব্য আমাকে ডাক দিল। আমি ঘুমের ঘোরে স্পষ্ট শুনছি কাব্য বলছে, মীরা, মীরা ঘুম থেকে উঠো প্লিজ। তারপর আমি ওর কথা মতো উঠলাম। নামাজ পড়বে না মীরা? না, যার আজ কিছুই নেই সে আজ আল্লাহর কাছে কি চাইবে? আমার কথা শুনে কাব্য কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, রায়হানের আত্মার শান্তি। কথাটা শোনার সাথে সাথেই আমি ওর মুখের দিকে চেয়েছিলাম, কারণ আমার দ্বিতীয় স্বামী আমার প্রথম স্বামীর আত্মার শান্তি চাচ্ছে। কাব্যর মুখে আমার প্রথম স্বামীর শান্তি কামনা চাওয়া দেখে একটু অবাক হলাম। ব্যাপারটা আমার কাছে খুব হাস্যকর লাগছিল, কারণ দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর শান্তি কামনা করছে। পরে মনে পড়ল রায়হান কাব্যর বন্ধু, তাই হয়তো। কিন্তু রায়হানের শান্তির জন্য আমি সব করতে পারি। তাই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম। রায়হান মারা যাওয়ার পর থেকে আমি 1 ওয়াক্ত নামাজও পড়িনি, কারণ আল্লাহ তাআলার উপর কেমন যেন একটা রাগ চলে এসেছিল। শুধু মনে হতো তিনি আমায় নিঃস্ব করেছেন। কিন্তু আজ কেন জানি কাব্যর কথায় আল্লাহর প্রতি আমি আবারও বিশ্বাস ফিরে পেলাম। তারপর কাব্য মসজিদ থেকে ফিরে এসে দেখলো আমি কোরআন শরীফ পড়ছি, তাই রুমে ঢুকে কিছুক্ষণ পর আবার বের হয়ে গেল। আমি কোরআন পড়া শেষ করে ঘড়িতে দেখলাম 8টা বাজে। আমি জলদি তৈরি হলাম।
যতই দ্বিতীয় স্ত্রী হই, নতুন বাড়ির বউ তো। তারপর সবার জন্য নাস্তা বানাতে রান্নাঘরে যাবার সময় দেখি ডাইনিং টেবিলের উপর সব খাবার সাজানো। আমি ভাবলাম হয়তো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই খাবার রান্না করা আগেই হয়েছে। কিন্তু পরে দেখলাম কাব্য রুটির বাটি হাতে করে নিয়ে আসছে। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু কেন জানি এখন আর কাব্যর সাথে কথা বলতে সংকোচ করছি। কিন্তু ভার্সিটিতে সারাদিন ওর সাথে বক বক করতাম, আর এখন ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না। তারপর আমি ওইখান থেকে চলে আসার সময় কাব্য আমায় পিছন দিয়ে ডাক দিল, মীরা কোথায় যাচ্ছ? এখানে আসো, ব্রেকফাস্ট করবে। আজ আমি সব নিজের হাতে বানিয়েছি। তখন আমি ঘুরে তাকালাম অবাক চোখে। যে কিনা এক গ্লাস পানিও নিজ হাতে খেত না ভার্সিটিতে থাকতে, সে কিনা আজ রান্না করেছে। তখন কাব্য আমাকে আবার বলল, অবাক হচ্ছ ঠিক না? অবাক হওয়ারই কথা, কারণ আগে আমি নিজ হাতে কিছুই করতাম না। আজ রান্না করছি। সব সময় শিখিয়ে দিয়েছে। রাইসা চলে যাবার পর সব শিখিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। আচ্ছা মীরা, এদিকে আসো তাড়াতাড়ি। তখন আমি ওর কথা মতো চেয়ারে গিয়ে বসলাম। কাব্য আগের রাতের মতো নাস্তাও নিজ হাতে আমাকে খাইয়ে দিল। আমি নাও করতে পারলাম না, কিন্তু কাব্যর বাসায় কেউ নেই। ওর মা বাবা নেই, শুধু দুটি বোন আছে। এক বোন বিবাহিত, তার নাম ইরা, আর এক বোন সুরভি। সুরভি ইরার বাসায় থেকে পড়াশোনা করে, তাই বাসায় আমি আর কাব্য একা, তাই বেশি ভয় করে। কাব্য আমাকে ভাত খাইয়ে দেওয়ায় আমার একটা কথাই মনে পড়েছে। রায়হানের বাড়িতে বিয়ের প্রথম দিন আমি সব নাস্তা করেছিলাম, তাই খাওয়ানো শেষ হলে আমি থালা বাসন ধোয়ার জন্য নিলাম। রাতে কাব্য আমার শরীর না খুঁজলেও দিনে হয়তো আমাকে কাজের মেয়ে হিসেবে চায়, মনে মনে ভাবলাম। কিন্তু না, কাব্য আমার ভাবনা মিথ্যে করে দিল। ও আমার হাত থেকে সব নিয়ে গেল আর বলল, মীরা তুমি রেস্ট নাও, আমি এসব করব। কিন্তু আমি কোনো কথাই বললাম না। যদি রায়হান থাকতো তাহলে হয়তো ঝগড়া টগড়া করতাম হয়তো। তাই আমি চুপচাপ রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম আর লকেটে রায়হানের ছবি দেখতে লাগলাম। আমার খুব মন খারাপ থাকলে শুধু রায়হানের ছবি দেখি। ছবিটা দেখতেই আর চোখ ধরে রাখতে পারলাম না। যদিও রায়হানের শুধু মা আর বোন ছিল, হুমায়রা। রায়হান মারা যাবার পর ভেবেছিলাম সারাটা জীবন তাদের নিয়ে থাকবো, কিন্তু তার হলো না। রায়হানের মা আমাকে শুধু খোঁটা দিত, আমি নাকি অপয়া, আমি নাকি রায়হানকে খেয়েছি। কিন্তু আজব ব্যাপার, তিনিও বিধবা, তাও মুখ বুজে সব শুনতাম। কারণ এই বাড়িতে রায়হানের একটা গন্ধ ছিল। রায়হানের বোন হুমায়রা ডিভোর্সি, ওর একটা ছেলে আছে নুহাস, ও আমাকে খুব ভালোবাসে। সারাদিন মামি মামি করত, আর হুমায়রা আমার কাছে নুহাসকে দিয়ে সব কাজ করত। রায়হান মারা যাবার পর নুহাসকে আমার কাছেও আসতে দিত না, বলতো আমি নাকি রায়হানের মতো নুহাসকেও খাবো, তাও মুখ বুজে থাকতাম। কিন্তু একদিন বাবাকে ডেকে আমাকে দিয়েই দিল। খুব পা ধরেছিলাম রায়হানের মায়ের, যে কাজের মেয়ের মতো থাকবো আমি, তাও থাকতে দিন। কিন্তু কিছুই শুনলো না, আমাকে চলে যেতে বলল। এই সব কথা ভেবেই চোখ ধরে রাখতে পারি না, কান্না করতে লাগলাম। তখন কাব্য এসে দরজা ধাক্কা দিল। আমি জলদি লকেট লুকিয়ে চোখ মুজে দরজা খুললাম। তারপর কাব্য আমাকে বলল, মীরা তুমি কান্না করলে তোমাকে টমেটোর মতো লাগে, আর টমেটো আমার ভালো লাগে না। চলো কোথায় ঘুরতে যাবে? না কাব্য। আচ্ছা তাহলে বাদ, আমি বাসায় আছি, তুমি রেস্ট নাও। আমি বুঝতে পারছি কাব্য আমাকে ডিপ্রেশন থেকে দূরে রাখার চেষ্টা করছে। অবশ্য সবসময় চেষ্টা করত, আমার সাথে কথা বলতো, কিন্তু আমি বলতাম না, আমি আমার মতোই থাকতাম। এইভাবে 1 মাস কেটে গেল। কাব্য বাসায় থেকেই কি জানি কাজ করে, আমি কখনো জিজ্ঞেস করিনি। আমাকে সময় কাটানোর জন্য কাব্য বই কিনে দিয়েছে, আমি তাই পড়তাম। পড়তে পড়তে হাসির গল্প হলেও কেঁদে দিতাম। কাব্য টিস্যু নিয়ে এসে আমার চোখ মুছে দিত। এই 1 মাসে তেমন কোনো দিন ছিল না কাব্য আমাকে খাইয়ে দেয়নি, আর আমি রায়হানকে যে মনে করিনি।
কাব্য রাত্রে বসে বসে ডায়েরি লিখত। স্বামীর অধিকার আজও চায়নি সে। কে জানে কবে সে বসে। তো একদিন কাব্য ওর ফোন রেখে বাথরুমে গেল। হঠাৎ তখন ফোন বাজছিল অনেকক্ষণ ধরে। তাই কাছে গিয়ে তাকিয়ে দেখলাম কাব্যর প্রথম স্ত্রী রিয়া ফোন দিয়েছে। আমি একটু অবাক হয়েছিলাম, ও কেন ফোন দিল। তারপর কাব্য এসে ফোন ধরল। আমি আর জিজ্ঞেস করিনি কেন ফোন দিয়েছে, কিন্তু কাব্য কথা বলা শেষ করলো এবং ও নিজেই বলল, মীরা, রিয়া ফোন দিয়েছিল, ওর কিছু টাকা লাগবে। কি দরকার? আমি পাঠিয়ে দিব বলেছি। এজন্য না যে আমার প্রাক্তন স্ত্রী, বরং ওর জন্য যে ও আমার মেয়ের মা ছিল এক সময়। এটা বলেই ও চলে গেল। আমার ওর কথা শোনার পর কেন জানি মন মোচড় দিয়ে উঠল। এক নতুন অনুভূতি জাগ্রত হলো মনে। বন্ধুত্ব ভালোবাসার আরেক নাম। শুধু কেউ কষ্টের সময় ভালোবাসে, হাত ধরলে সব কষ্ট ধুয়ে মুছে যায়। মীরা, কাব্যর কথা শুনে আমার মন মোচড় দিয়ে উঠল। কাব্য এত ভালো যে তার মৃত মেয়ের মায়ের জন্য এত করছে। কাব্যর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো কখনো তার প্রথম স্ত্রীকে সাহায্য করতো না। করবেই বা কেন? পুরুষ জাতি তো যে তাকে ছেড়ে গেছে তার জন্য এত কিছু করবে, তাদের একটা তথাকথিত নিজের অহংকার আছে না? কিন্তু আজ আমার যেন কাব্যর জন্য সম্মান বেড়ে গেল। কাব্য 5 দিন পর রিয়ার বাসায় যাবে বলল। আর তখন আমি যেন একাকিত্ব বোধ না করি, তার জন্য কাব্য তার ছোট বোন সুরভিকে আমার কাছে দিয়ে গেল। সুরভি ক্লাস 9-এ পড়ে, অনেক মিষ্টি মেয়ে। কাব্য যাওয়ার সময় শুনেছি কাব্য সুরভিকে বলছে, সুরভি, তুই কিন্তু তোর ভাবিকে 1 মিনিটের জন্য চোখের আড়াল করবি না, কোনো কটু কথা বলবি না, ইরার মতো। আর আমি রান্না করে দিয়ে গেছি। আর লক্ষ্মী বোন আমার, তোর ভাবি একটু অসুস্থ, তাই পারলে খাইয়ে দিস। জি ভাইয়া, তুমি কোনো টেনশন করো না। এদিকে আমি রুমের ভিতর বসে শুনছি। আমি কাব্যর কাছে গিয়ে ওকে যে বলবো যে সাবধানে যেও, সেই ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বসে আছি। তারপর কাব্য যাওয়ার সময় আমার কাছে বলে গেল, মীরা, আমি রিয়ার বাসায় যাচ্ছি। ওদের বাসা একটু দূরে, এজন্য আসতে যেতে 2 দিন লাগবে। এই 2 দিন সুরভি আর তুমি সাবধানে থেকো। আমি তখন ওর দিকে না তাকিয়ে বললাম, হ্যাঁ, সাবধানে যেও। কাব্য তখন আমার কথা শুনে একটু মুচকি হাসি দিয়ে বের হয়ে গেল। তারপর আমি আর সুরভি বাসায় একা। সুরভি খুব ভালো মেয়ে। আমি ওর সাথে গল্প করতে করতে কখন যে সময় কেটে যেত বলাই যায় না। কিন্তু এমনটা নয় যে আমার কাব্যর কথা মনে পড়ে না। হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। তো সুরভি একদিন কাব্যর ওই ডায়েরিটা পড়ছিল, যেটা কাব্য রোজ রাত্রে লিখে। তারপর দেখলাম সুরভি 5 সেকেন্ড পর পর শুধু ডায়েরির পাতা উল্টাচ্ছে। এটা দেখে আমি একটু হাসছিলাম, কিন্তু ওর সামনে না, যদি আবার মন খারাপ করে। কিন্তু মনে হয় সুরভি ডায়েরি পড়তে ভালোবাসে না, তাই এভাবে শুধু পাতা উল্টাচ্ছে। আমি তখন ওইখান থেকে রান্নাঘরে চলে গেলাম। তার কিছুক্ষণ পর দেখি সুরভি আমার কাছে আসলো আর বলল, ভাবি, একটা কথা বললে রাখবাই? কি কথা? দেখি রাখা যায় কি না। না, আগে বলো রাখবে। আচ্ছা, রাখবো, বলো। এই যে ভাইয়ার ডায়েরিটা তুমি যখন সময় পাবে তখন একটু কষ্ট করে পড়বে। আচ্ছা, সময় পেল পড়ব। তারপর সুরভি আবার বলল, যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু ভাইয়াকে দিবে না। আচ্ছা, দিব না। তারপর আমি ডায়েরিটা নিয়ে ডয়ারে রেখে দিলাম। আমার সত্যি বলতে ডায়েরি পড়ার কোনো ইচ্ছে নেই। পরদিন কাব্য বাসায় আসলো।
বাসায় এসে চিৎকার দিয়েই বলল, এক গ্লাস পানি দাও তো। আমি এক গ্লাস পানি নিয়ে ওর কাছে গেলাম। আর তখন কাব্য বলল, তুমি কেন আনলে? সুরভি বলতে, তুমি তো অসুস্থ। কাব্যর কথা শুনে আমার একটু রাগই হলো। তখন সাথে সাথে আমিও বললাম, আমি মারা যাব না একটু কাজ করলে, বলেই চলে আসলাম। তারপর সুরভিও পরদিন চলে গেল। আমার ইচ্ছে করছিল ওকে রেখে দিতে, কিন্তু কাব্যকে বলতে কেমন যেন লাগছে, কারণ ওর বোন যদি ও না রাখে তাহলে আমার কি। সুরভি যাওয়ার পর বাসায় কেমন জানি হাহাকার ছেয়ে গেল। রাত্রে রায়হানের কথা মনে পড়ছিল খুব, তাই লকেটটা বের করে কান্না করছিলাম। কাব্য তখন বাসায় ছিল না। রায়হানের 2 দিন পর মৃত্যুবার্ষিকী। 2 বছর ধরে আমি খিচুড়ি রান্না করে মাদ্রাসায় দিতাম। তখন তো রায়হানের বিধবা ছিলাম, তাই দিতাম, কিন্তু এই বছর আমি কাব্যর স্ত্রী, কিভাবে দিব এইসব ভেবে কান্না করছিলাম। কিন্তু কাব্য কখন যেন পিছন থেকে এসে কাশি দিল। আমি জলদি লকেটটা লুকাতে গিয়ে লকেটটা ছিঁড়ে পড়ে গেল কাব্যর সামনে। আমার এতটুকু সাহস ছিল না যে উঠে লকেটটা নিব। তারপর কাব্য লকেট উঠিয়ে নিয়ে চলে গেল। আমার বাধা দেওয়ার জন্য কোনো ক্ষমতা ছিল না। কি বলে বাধা দিতাম? বলতাম আমার প্রথম স্বামী আমাকে এটা বাসর রাতে দিয়েছে, আর আমার দ্বিতীয় স্বামীর কাছে কি এটা বলতাম? কাব্য চলে যাওয়ার পর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমি চিৎকার করে কান্না করছি, কিন্তু পুরা বাড়ি ফাঁকা, তাও আজ কাব্য ছুটে আসলো না। হয়তো কাব্য বাসায় নেই। তারপর কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। তখন হঠাৎ আলমারির শব্দে আমার ঘুম ভাঙল। আমি চোখ মেলে দেখলাম কাব্য কিছু একটা খুঁজছে। গায়ের জামা দেখে মনে হলো এখন এসেছে। আমার আর ওর দিকে নজর নেই, শুধু নজর ওর হাতের দিকে। আমার লকেটটাও কোথায় চোখ দিয়ে তাই খুঁজছিলাম, কিন্তু মুখে বলার সাহস নেই যে আমি বলবো, কাব্য আমার লকেটটা দাও। কাব্য হঠাৎ তখন আমার দিকে তাকালো, আর আমি মাথা নিচু করে ফেললাম। কোন মুখে ওর দিকে তাকাতাম আমি? তারপর কাব্য আবার লাইট অফ করে বাইরে চলে গেল। আমার একটু অবাক লাগছিল, কারণ আজ কাব্য আমাকে খাইয়ে দেয়নি, আর কাব্যর মনটাও কেমন জানি খারাপ লাগছিল। এইসব ভাবতে ভাবতে আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকালে কাব্য ডাক দিল, মীরা ঘুম থেকে উঠো প্লিজ। আমি জলদি করে উঠে বসলাম। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। তখন কাব্য বলল, মীরা, লাল মাংস, চাল, মাংস সব এনেছি, এখন যাও রান্না করো। আমি একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কি রান্না করব? ওমা, তুমি ভুলে গেছো, আজ রায়হানের মৃত্যুবার্ষিকী। তুমি না রোজ মাদ্রাসায় বাচ্চাদের খিচুড়ি রান্না করে দাও? তার জন্যই তো এনেছি, জলদি রান্না করো, 12টায় দিয়ে আসবো। আমি ওর কথা শুনে যেন মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলাম। কি বলবো, কি করব, সব যেন বোধ হারিয়ে গেল ওর কথা শোনার পর। কাব্য তখন আমার হাত ধরে আমাকে রান্নাঘরে নিয়ে গেল। তারপর আমি জলদি রান্না করা শুরু করলাম। অবশ্য কাব্য আমাকে অনেক সাহায্য করছে। অবশেষে রান্না শেষ হলো। কাব্য খাবার নিয়ে মাদ্রাসায় গেল, আর আমি পিছন থেকে ওকে দেখতে লাগলাম। তখন অন্যরকম একটা অনুভূতি যেন কাজ করছিল আমার মধ্যে রায়হানের জন্য। এমনকি মসজিদে মিলাদও দিল কাব্য, এবং সেই মিষ্টি কাব্য নিজে রায়হানদের বাসায় নিয়ে গেল। আজ রায়হানের মৃত্যুবার্ষিকী, অথচ আজ রায়হানের জন্য আমার চোখের পানি পড়েনি, বরং কাব্যর এত ভালো মানসিকতার জন্য কেঁদেছি। রাত্রে কাব্য আমাকে আবার খাইয়ে দিল, কিন্তু আজকে ওর খাইয়ে দেওয়াতে যেন আমি সবচেয়ে বেশি খুশি হলাম। খাওয়া দাওয়া শেষ করে যখন রুমে গেলাম, তখন কাব্য বলে, হাতটা দাও তো মীরা। কেন? প্লিজ দাও। আমি হাতটা ভাড়ালাম। তখন কাব্য আমাকে আমার লকেটটা ঠিক করে এনে দিল। কাব্য আমার দিকে তাকিয়ে বলল, জানো, এটা কাল ঠিক করার জন্য আমি তোমাকে গতকাল খাইয়ে দিতে পারিনি। সরি। এই মুহূর্তে আমি কাব্যকে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে কান্না করতে, কিন্তু মনে সাহস ছিল না। আমি লকেটটা খুলে দেখিও নি, একটু করে কাব্যর দিকে তাকিয়ে শুয়ে পড়লাম।
আজ চোখে পানিও নেই। চোখের পানি বন্ধ হওয়ার যেন একটা কারণ পেয়ে গেছিলাম। পরের দিন সকালে কাব্যকে বললাম, কাব্য সুরভিতকে আমাদের কাছে আনবে, আমাদের এখান থেকে পড়ালেখা করুক। আমার কথা শুনে কাব্য যেন খুশিতে পাগল হয়ে গেল। হ্যাঁ, নিশ্চয়ই আনবো। তুমি এই প্রথম আমার কাছে কিছু চেয়েছ। এছাড়া আগে সুরভি আমার আর রিয়ার সাথে থাকতো, কিন্তু রিয়া ওকে ভালোভাবে ট্রিট করতো না, তাই ইরার কাছে পাঠিয়ে দিয়েছি। আর এখন তুমি যেহেতু বলছো, আমি আগামীকাল গিয়ে নিয়ে আসব। আজ কাব্যর মুখে রিয়ার কথা শুনে কেন জানি আমার খুব খারাপ লাগলো। এদিকে এই বলে কাব্য সুরভিকে আনতে চলে গেল। তখন আমার সুরভির দেওয়া ডায়েরির কথা মনে পড়লো। ও এখন আসবে, যদি জিজ্ঞেস করে কি বলবো। তাই ডয়ার থেকে ডায়েরিটা বের করলাম। ডায়েরিটা খুলতে প্রথম পেজে একটা ডেট লেখা ছিল। ডেটটা কাব্য আর আমার বিয়ের। পরের পেজ উল্টালাম, দেখি লেখা 2টি লাইন। ও আমার প্রথম ভালোবাসা ছিল, আর আজ ওর সাথে আমার বিয়ে হলো। কি ভাগ্য! এটা দেখে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি আবার পেজ উল্টালাম, দেখি লেখা, ও আজ আমার সাথে কথা বলেনি, আমি কথা বলেছি। আর আমি এইভাবে পেজ উল্টাতে লাগলাম, আর প্রতি পেজে এক কথা ছিল। এই 1.5 মাসে যে আমি কখন কথা বলেছি আর কখন কথা বলিনি। তারপর শুধু শেষের পেজে লেখা ছিল, আমি ওকে আবার ভালোবেসে ফেলেছি। এখন আমার চোখ দিয়ে পানি ফুটতে লাগলো। এটা ভালো লাগার পানি। এদিকে কাব্য সুরভিকে নিয়ে আসলো। তারপর আমি কাব্যর সাথে যেন স্বাভাবিক হতে লাগলাম আস্তে আস্তে। কিন্তু আমি ওকে কি ভালোবাসি তা জানি না। এভাবে রায়হানের কথা মনে পড়তো মাঝে মাঝে, কিন্তু এখন কান্না করি না। আর এভাবেই 8 মাস কেটে গেল। তো একদিন রান্নাঘরে আমি কাজ করছি, তখন সুরভি এসে বলল, ভাবি জলদি আসো, দেখো ভাইয়া কি এনেছে। এসে আমার হাত টেনে নিয়ে গেল, দেখি বাইক। আমি সাথে সাথে কাব্যকে চিৎকার দিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম। আর ওই প্রথমবার বললাম, প্লিজ কাব্য, রায়হান এই বাইকের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কিছু করতে পারিনি, কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলতে আমি নিজের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি, তা নিজেই ওই দিন মুখ দিয়ে স্বীকার করেছি। আর কাব্য যে আমাকে ভালোবাসে তা ওই দিন বলেছে, তাও নিজেদের সময় নিয়ে। এরপর আজ 1.5 বছর পর আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু করি। কাব্য আমাকে বলেছিল, এখন বুসি বলে ডাকি। না কাব্য, আমি মীরা নাম দিয়ে আমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই। এরপর আজ 5 বছর আমার নতুন জীবনের দ্বিতীয় স্ত্রী রূপে আমার যমজ সন্তান হয়েছে। তাদের বয়স 6 মাস। একটি মেয়ে, একটি ছেলে। মেয়ের নাম আমি রেখেছি রাইসা, আর ছেলের নাম কাব্য রেখেছে রায়হান। আজ ওই লকেটও আমি খুলে রেখেছি, কারণ রায়হানই আমার আর কাব্যর ফ্রেন্ডশিপ করেছিল। ওই হয়তো আমাকে আর কাব্যকে এক সুতে বেঁধে রেখেছে। তাই আমার কাছে দ্বিতীয় বিয়ে মানে পুনরায় হাসির জন্য একটি কারণ। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।